স্টার জয়স্টাকের যে ডেটা আছে সেখানে যদি দেখি প্রায় 2,88,000 কোম্পানি, তাহলে 2,88,000 মানে অ্যারাউন্ড 3,00,000 কোম্পানিজ। তো 3,00,000 কোম্পানিজের মধ্যে ট্যাক্স পে করে, রিটার্ন সাবমিট করে বোধহয় 24,000 একটা ডাটা আমরা দেখলাম। তাহলে সেটা হলো অ্যারাউন্ড 8% সামথিং। তো 92% যারা রিটার্ন সাবমিটই করে না। তার মানে হলো যে এই যে রেগুলার বেসিস যে আপডেট করাটা এবং সেইটা যারা রেগুলেটরি বডি আছে তাদেরও কিন্তু এখানে একটা মনিটরিংয়ের বা সুপারভিশনের একটা ব্যাপার থাকে। আপনি ধরেন কিছু লিস্টেড কোম্পানি আছে, কিছু আনলিস্টেড কোম্পানি আছে। আপনার এখানে যেমন 27%, এটা 45% পর্যন্ত হয়। কিন্তু এই যে যারা ট্যাক্স দিচ্ছে এবং যারা ট্যাক্স দিচ্ছে না এবং যারা ট্যাক্স দিবে তাদের ধরেন আপনি নর্মালি একটা প্রবণতা যেটা হলো যে রেগুলার বেসিস তার রেকর্ডটা আপডেট থাকা, এবং যদি লিস্টেড কোম্পানি হয় তাকে রেগুলার বেসিস এজিএম করতে হয়, এজিএম করলে তাকে অডিট করতে হবে, অডিট করলে রিটার্ন, এগুলি আপডেট থাকতে হবে। কিন্তু যদি আনলিস্টেড কোম্পানি হয়, নর্মালি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তার যে ওই যে বাধ্যবাধকতা যে রেগুলার বেসিস করতে হবে, সেই বাধ্যবাধকতাটা চেক বা স্ক্রুটিনি করার যারা রেগুলেটরি বডি অন আদার সাইডে তাদের সেইভাবে ফলো আপ করা হয় না। আরেকটা জিনিস হলো যে ওভারঅল যে অ্যাওয়ারনেসটা, যেটা অলরেডি কিন্তু উনি হিউজলি কভার করেছে, যে প্রত্যেকের যে জানা যে আমাকে যে ট্যাক্স দিতে হবে এবং এইটা যদি আমি না দিই আমার যে কনসিকোয়েন্সেস, যেমন আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে স্পেসিফিকলি আপনার যে পানিশমেন্টের কথা, এবং আপনি দেখবেন যত পলিটিক্যাল লিডার বা যারা আলটিমেটলি সাফার করে, এই যে দেখবেন যে ইমপ্রিজনমেন্ট এই 6 মান্থ থেকে 5 ইয়ার্স পর্যন্ত বা ডাবল পেনাল্টি পরে তাকে দিতে হয়, এইটা এই যে অ্যাওয়ারনেস ছিল না, সে হয়তো অনেক কোম্পানি যখন ডাইরেক্ট সে জানেও না বা তার সেখানে রিটার্নে যে দেখানোর কথা সেইভাবে সে দেখায়ও না। তাহলে প্রথমত যেটা আমার কাছে মনে হয় যে অ্যাওয়ারনেস থাকতে হবে করার যারা রেগুলেটরি বডি অন আদার সাইডে তাদের সেইভাবে ফলো আপ করা হয় না। আরেকটা জিনিস হলো যে ওভারঅল যে অ্যাওয়ারনেসটা, যেটা অলরেডি কিন্তু উনি হিউজলি কভার করেছে, যে প্রত্যেকের যে জানা যে আমাকে যে ট্যাক্স দিতে হবে এবং এইটা যদি আমি না দিই আমার যে কনসিকোয়েন্সেস, যেমন আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে স্পেসিফিকলি আপনার যে পানিশমেন্টের কথা, এবং আপনি দেখবেন যত পলিটিক্যাল লিডার বা যারা আলটিমেটলি সাফার করে, এই যে দেখবেন যে ইমপ্রিজনমেন্ট এই 6 মান্থ থেকে 5 ইয়ার্স পর্যন্ত বা ডাবল পেনাল্টি পরে তাকে দিতে হয়, এইটা এই যে অ্যাওয়ারনেস ছিল না, সে হয়তো অনেক কোম্পানি যখন ডাইরেক্ট সে জানেও না বা তার সেখানে রিটার্নে যে দেখানোর কথা সেইভাবে সে দেখায়ও না। তাহলে প্রথমত যেটা আমার কাছে মনে হয় যে অ্যাওয়ারনেস থাকতে হবে যে সকলের এই জিনিসটা, এবং তাকে এই কনসিকোয়েন্স যে এটা হবে সেইটারও জানতে হবে। এবং এই যে একটা কোম্পানি লিস্টেড করলো উনি, ওনার এই লিস্ট হওয়ার পরে যে এটার অডিট করতে হবে প্রতি বছরে অন টাইম, এবং আরজেসিতে তাকে রিটার্ন সাবমিট করতে হবে, ট্যাক্সে এনবিআর তাকে রিটার্ন সাবমিট করতে, এই যে জিনিসগুলি এইটা রেগুলার বেসিস করা, এবং যদি না করে সেইটা আবার একজনের মনিটরিং করতে হবে। তাহলে যদি মনিটরিং করা হয়, ধরেন এই বছর যদি সাবমিট সে করে না করে থাকে, নেক্সট ইয়ার তাকে অবশ্যই যদি স্ক্রুটিনি করা হয় তাহলে দেখা যাবে যে না করলে সে অটোমেটিক্যালি সাবমিট করবে। তাহলে আপনাকে এখানে যেটা হলো যে অ্যাকাউন্টেবিলিটিটা ইনশিওর করতে হবে, এবং সাথে সাথে একটা প্রপার সুপারভিশন থাকতে হবে। যদি সুপারভিশন থাকে তাহলে এই জিনিসটা যে যারা দিচ্ছে না তারা কিন্তু অটোমেটিক্যালি দিবে। এখন আপনি যেটা ধরেন এনবিআর যেটা করছে, একটা বিশাল টার্গেট দিয়ে দিচ্ছে, ধরেন 4,60,000 বা 4,80,000 কোটি টাকার। এখন এই যে টাকাটা, এই রেভিনিউটা কিভাবে আপনি কালেক্ট করবেন, সেই যে পরিমাপ বা রোড ম্যাপটা যেটা যেভাবে প্রপারলি করা এবং সেইটাকে এক্সিকিউট করা। যেমন ধরেন আপনি আমাদের যদি পরোক্ষ বা প্রত্যক্ষ যে ইনডাইরেক্ট ট্যাক্স যদি থাকে সেটা প্রায় 67%, আর হলো আমাদের অনলি 33% অ্যারাউন্ড। বাট একটু ডেভেলপড কান্ট্রির যদি আপনি সিনারিও দেখেন সেটা কিন্তু কমপ্লিটলি অ্যারাউন্ড 50-50% হয়। আপনি যদি ফ্রান্সের দিকে দেখেন, ফ্রান্সের আপনার ট্যাক্স টু জিডিপি রেশিও 44%, আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও হলো 7.5, এবং এই IMF আইসা বলছে যে তোমাকে আরো 0.5 বাড়ানোর জন্য, এবং যেটা 7.9 যেটা করতে পারছে না। তাহলে আমরা যদি ট্যাক্স টু জিডিপি রেশিও এই জায়গায় হই, তাহলে আমার যদি রেভিনিউই কালেকশন না হয়, তাহলে আমি হেলথে কি ইনভেস্ট করব? আপনি দেখেন আমার
ট্যাক্স টু জিডিপি যদি ওইভাবে ধরেন, আপনি হেলথ টু জিডিপি 1%-এর নিচে 0.8% ইনভেস্টমেন্ট, আমার এডুকেশন টু জিডিপি সেখানেও 1%-এর মতো। তাহলে আপনার যে বেসিক যে নেসেসিটি বা বেসিক যে ফান্ডামেন্টাল রাইটস প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের, যেটা স্টেট বাউন্ড টু ফুলফিল, সেইটা ফুলফিল করার জন্য তার যেই রেভিনিউটা লাগবে, সেই রেভিনিউটা তো সে কালেক্ট করতে পারছে না। তাকে মোস্টলি যেটা করতে হয় আইদার ইন্টারনাল সোর্সেস না হলে এক্সটার্নাল সোর্স থেকে বড় করতে হচ্ছে। জিডিপির 41 বা 42%-এর মতো আমাদের ডেট। তাহলে গভর্নমেন্টের যদি এত ডেট থাকে, তাহলে সে তো ওই ডেট সার্ভিসিং করতে করতে, কালেকশন যেটা হবে সেটা সার্ভিসিং করতে করতেই তার চলে যাবে। তাহলে তো সে আদার কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো ধরনের ডেভেলপমেন্টটা সেটা করতে পারবে না, যেটা করলে একজন ইন্ডিভিজুয়ালের যে প্রকৃত যেই তার ফ্যাসিলিটি বা যার ধরেন বেনিফিটগুলি পাওয়ার কথা, সেই জিনিসগুলি তারা পাবে না। যেটা আপনাকে কনস্টিটিউশন ইনশিওর করে যে এটাকে আপনাকে প্রত্যেকটা স্টেটের এটা তাকে দিতে বাধ্য, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে। যেমন রাইট টু এডুকেশন, এটা আপনি যদি প্রাইমারি স্কুলে যদি ঢাকার পাশেই যান, দেখবেন যে উপরে চাল নেই, কিন্তু এটা তো হইতে পারে না। শিক্ষক প্রপারলি টাকা বেতন পাচ্ছে না, কিন্তু এইটা তো কারা করবে? এটা তো স্টেট করবে। কিন্তু স্টেট করবে কোত্থেকে? স্টেট তো করবে ট্যাক্সটা দিচ্ছি, সেই ট্যাক্সটা, সেই কালেকশন সেটা দিয়েই করবে। এখন সেটা যদি বেশি হয়, যেমন ধরেন আমাদের প্রায় এখন যেটা নেটটা বাড়ানোর জন্য আপনি 43 সার্ভিসেসের যেটা যে রিটার্ন সাবমিট আপনার লাগবে ওটা দেখতে চায়, কিন্তু এইটা গ্রাজুয়ালি আরো বাড়াতে হবে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে এই নেটের মধ্যে আনতে হবে। যেমন ধরেন আমরা 1 কোটি লোক এখন টিন হোল্ডার, কিন্তু 1 কোটি লোকের মধ্যে আপনি দেখবেন যে অ্যারাউন্ড 40 to 45 লাখ যারা রিটার্ন সাবমিট করে, তো বাকি যারা তা তো রিটার্ন সাবমিট করছে না। তাহলে তো এই নেটের মধ্যে তো তাদেরকে আনতে হবে। যারা আসলেই বড় ব্যবসায়ী, যারা ক্যাশে লেনদেন করে বা দোকান আছে বা বিভিন্ন হোলসেলের ব্যবসা করে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে ট্যাক্স পে অফ করছে না। তাহলে সেই জায়গাটা কিভাবে করা যায় সেটা ইনশিওর করতে হবে। তারপরে এই যে ডিজিটালাইজেশনে যে আপনি কনসেপ্টটা নিয়ে আসছেন, তাহলে এখন তো ধরেন আপনার কাস্টমস, ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স, এই তিনটে তো মোটামুটি সমন্বয়ের একটা জায়গা আসছে। তাহলে এখন অন্যান্য জায়গাগুলিকে কিভাবে ডিজিটালাইজেশন করা যায় সেইভাবে ইনশিওর করতে হবে। মানে আপনাকে টোটালি হিউম্যান ইন্টারভেনশনটাকে এখান থেকে দূর করাতে হবে। যদি আপনি ডেভেলপড কান্ট্রিতে যান, আপনি দেখবেন যে কার কাছে আপনি মানে ট্যাক্স কে অফিসারকে আপনার কিন্তু জানার কোনো দরকার নেই, এবং সেও আপনাকে মানে যিনি ইন্ডিভিজুয়াল সেও কিন্তু ট্যাক্স অফিসারের সাথে কোনো ইন্টারাকশন নাই, পুরোটাই অটোমেশন। তাহলে যখনই অটোমেশন হবে, যদি ইন এনি কেস আপনি যদি ডিফল্ট করেন, এই অটোই দেখবেন যে আপনাকে ওই তাদেরই সিস্টেমে আসবে যে আপনি ফেল করেছেন, এবং তারাই আপনাকে সাথে সাথে, এবং সেই জায়গা হয়তো আমরা যাওয়ার চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমাদের এখন কিন্তু ম্যানুয়াল জায়গা থেকে সরে এসে করোনা পরবর্তী সময়গুলোতে আমরা দেখেছি আগে যেটা কর মেলা করা হতো, এখন সেটাকে অনলাইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটার আসলে সুবিধার দিকটা কি আপনি একটু আলোচনা করবেন? শেষে তার একটি বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে রাজস্ব আদায়ে আসলে কর আদায়ের কোনো বিকল্প নেই আমাদের অর্থনীতিকে সুসংহত করতে। মানে সেই জায়গায় আসলে এনবিআর কতটা কঠোর হতে পারছে বা পাবে? বিষয়টা হচ্ছে যে অটোমেশন এটা একবার সর্বজন স্বীকৃত, খুব সহজ, যে আপনার লেনদেন পদ্ধতিকে খুব স্পষ্ট করে। এইটার সমস্যার সমাধান হলে, অর্থাৎ অটোমেটেড হয়ে গেলে পর, তখন কিন্তু আপনার অন্যান্য সমস্যাগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এবং এখানেই আমরা এনবিআর কে বলছি অটোমেশন বা ইয়ে ভিতর, এর সাথে কিন্তু যারা করদাতা ব্যবসায়ী তারাও কিন্তু অটোমেটেড হতে হবে, কারণ এটা তো ডাটার ট্রান্সফারের ব্যাপার হবে, আর ওর সাথে সংযোগ থাকার ব্যাপার হবে। আপনারও এমন লোক থাকতে হবে যে ওই ডাটাগুলি এন্ট্রি দেবে ঠিক মতন, দিলে না ওখানে যাবে। এবং আপনারও উদ্দেশ্য, আমি ব্যবসায়ীদের কথা বলছি বা সকলের কথা বলছি, আপনারও এ ব্যাপারে এক করে বা দোকান আছে বা বিভিন্ন হোলসেলের ব্যবসা করে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে ট্যাক্স পে অফ করছে না। তাহলে সেই জায়গাটা কিভাবে করা যায় সেটা ইনশিওর করতে হবে। তারপরে এই যে ডিজিটালাইজেশনে যে আপনি কনসেপ্টটা নিয়ে আসছেন, তাহলে এখন তো ধরেন আপনার কাস্টমস, ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স, এই তিনটে তো মোটামুটি সমন্বয়ের একটা জায়গা আসছে। তাহলে এখন অন্যান্য জায়গাগুলিকে কিভাবে ডিজিটালাইজেশন করা যায় সেইভাবে ইনশিওর করতে হবে। মানে আপনাকে টোটালি হিউম্যান ইন্টারভেনশনটাকে এখান থেকে দূর করাতে হবে। যদি আপনি ডেভেলপড কান্ট্রিতে যান, আপনি দেখবেন যে কার কাছে আপনি মানে ট্যাক্স কে অফিসারকে আপনার কিন্তু জানার কোনো দরকার নেই, এবং সেও আপনাকে
মানে যিনি ইন্ডিভিজুয়াল সেও কিন্তু ট্যাক্স অফিসারের সাথে কোনো ইন্টারাকশন নাই, পুরোটা অটোমেশন, পুরোটাই অটোমেশন। তাহলে নিঃসন্দেহে। যখনই অটোমেশন হবে, যদি ইন এনি কেস আপনি যদি ডিফল্ট করেন, এই অটোই দেখবেন যে আপনাকে ওই তাদেরই সিস্টেমে আসবে যে আপনি ফেল করেছেন, এবং তারাই আপনাকে সাথে সাথে এবং সেই জায়গা হয়তো আমরা যাওয়ার চেষ্টা করছি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আমাদের এখন কিন্তু ম্যানুয়াল জায়গা থেকে সরে এসে করোনা পরবর্তী সময়গুলোতে আমরা দেখেছি আগে যেটা কর মেলা করা হতো এখন সেটাকে অনলাইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটার আসলে সুবিধার দিকটা কি আপনি একটু আলোচনা করবেন? শেষে তার একটি বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে রাজস্ব আদায়ে আসলে কর আদায়ের কোনো বিকল্প নেই আমাদের অর্থনীতিকে সুসংহত করতে। মানে সেই জায়গায় আসলে এনবিআর কতটা কঠোর হতে পারছে বা পারবে? বিষয়টা হচ্ছে যে অটোমেশন এটা একবার সর্বজন স্বীকৃত, খুব সহজ, যে আপনার লেনদেন পদ্ধতিকে খুব স্পষ্ট করে। এইটার সমস্যার সমাধান হলে, অর্থাৎ অটোমেটেড হয়ে গেলে পর, তখন কিন্তু আপনার অন্যান্য সমস্যাগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এবং এখানেই আমরা এনবিআর কে বলছি অটোমেশন বা ইয়ে ভিতর, এর সাথে কিন্তু যারা করদাতা ব্যবসায়ী তারও কিন্তু অটোমেটেড হতে হবে, কারণ এটা তো ডাটার ট্রান্সফারের ব্যাপার হবে, আর ওর সাথে সংযোগ থাকার ব্যাপার হবে। আপনারও এমন লোক থাকতে হবে যে ওই ডাটাগুলি এন্ট্রি দেবে ঠিক মতন, দিলে না ওখানে যাবে। এবং আপনারও উদ্দেশ্য, আমি ব্যবসায়ীদের কথা বলছি বা সকলের কথা বলছি, আপনারও এ ব্যাপারে একাগ্র থাকতে হবে। যেমন আমি আপনাকে ডিভাইস দিলাম ওই যে ভ্যাটের, বা আমি ইসিআর মেশিন দিলাম, আপনার মেশিন দিলাম, আপনি ওখানে এন্ট্রি করলেনই না, তাহলে তো ওটা কাজ হলো না। অর্থাৎ আপনাকেও এই ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। আমি অটোমেশনটা শুধু এনবিআর দিকে তাকিয়ে বললাম যে এনবিআর অটোমেটেড হচ্ছে না কেন, এটার সাথে কিন্তু পুরো অর্থনীতির পুরো সকলের স্টেক হোল্ডারের থাকতে হবে। এই যে ব্যাংক ট্রান্সফার যখন করছি, ব্যাংকগুলোর সাথে তাদের সুন্দর সিস্টেম আছে, আমি কয়েক দিলাম কোথায় আমার শ্যামনগরের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, উইথিন সেকেন্ড চলে যাচ্ছে, কারণ ওর সাথে ওর ইন্টারলিঙ্ক আছে। তেমনি আমার আমদানিকারক, আমার সমস্ত করদাতার সাথে তারও একটা নিজস্ব ইকুইপমেন্ট গড়ে উঠতে হবে, এবং সেইটার সাথে ওইটা সংযুক্ত হবে। দাবিটা দুই দিক থেকে আসতে হবে। অটোমেশনের গুরুত্ব তাৎপর্য বলে শেষ করা যাবে না, এবং এইটা অটোমেশনটা ঠিক মতন হলেই আমি মনে করি অনেকগুলো স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং আপনারও লোকবল কমে যাবে। অনেক জায়গায় আপনার মেশিনই সব বলে দিচ্ছে, আপনার কয়টা স্টক আছে, কয়টা কি আছে, মেশিন বলে দিচ্ছে। এটা গেলে এটা। আর শেষের পর প্রশ্ন আপনি যেটা বলেছেন যে এই যে করার ব্যাপারে এনবিআর কতটাই করছে এই দেখভাল করার বা বিষয়, এখানেও আমি মনে করি এটা সমগ্র সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এনবিআর তো একটা পক্ষ, সে আপনার কাছে নিচ্ছে, কিন্তু আপনি কর দিচ্ছেন না, আপনি ঘুরিয়ে বেড়াচ্ছেন, আপনি অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছেন, পাচ্ছেন, যার যে উনি সুন্দর বলছেন যে রেগুলেটর, যে তারও দায়িত্ব, যেমন আরজেসি দেখার দায়িত্ব। তোমার কাছে যে প্রতি বছর এই প্রায় 3 লাখ লোকের মতন কোম্পানি আছে, তোমার রিটার্ন কজন দিচ্ছে, তারপর সেই রিটার্নটা দিলে তো পড়তে হবে, দেখতে হবে যে সে সত্যি ঠিক মতন দিচ্ছে কিনা, না ওই একটা সিল মেরে দিয়ে একটা ভুয়া কোম্পানি দিয়ে সই করে দিয়ে দিচ্ছে। অর্থাৎ ওনার ওই আরজেসির সে তার দিক থেকে সে এটাকে এনশিওর করবে, দেখবে। সেই এড়িয়ে চলার সুযোগটা যদি সমাজ দেয় বা থাকে, তাহলে এনবিআর একার পক্ষে সম্ভব না। আমি সেই যে বলছি যে যেমন আমার প্রতিবেশী দেয় না, ও দেয় না, আমার একটা সামাজিক সিস্টেমের ভিতর দিয়ে এই কথাটা উঠতে হবে, প্রেশারটা সব দিক থেকে আসতে হবে, সকলকে দায়িত্ব পালন করতে হবে। একই সাথে এনবিআর এর দায়িত্ব মনে করি তার কাজ হচ্ছে সহজীকরণ করা, মানুষের কর দেওয়ার পরিবেশ সৃষ্টি। আপনার কাছে সবশেষ যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, অনেকে আমরা ব্যক্তিকেন্দ্রিক ভাবে দেখতে যেটা পাই সেটা হচ্ছে অনেকে কর দিতে গিয়ে ভয় পায়, আইনি জটিলতার কথাগুলো চলে আসে, যেটি উনি বললো যে মানে আমি এক সিঁড়ি বেয়ে যাবো বা এতগুলো বললে সে হয়তো ভয় পাবে। এই ভীতিটা দূরকরণে আসলে কিভাবে? আসলে যদি এখনকার সিনারিও দেখি, আমাদের যদি ধরেন যদি কেসের ব্যাপারে যদি দেখা যায়, প্রায় 40,000 কোটি টাকার উপরে আমাদের চেক কেস পেন্ডিং আছে এই ট্যাক্স রিলেটেড। এখন এইটার একটা সলিউশনও অনেকবার কথা বলা হচ্ছে যে বড় বড় যে কর্পোরেশনগুলি অ্যাটলিস্ট এডিআর এর মাধ্যমে, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের মাধ্যমে রিজলভ করা। এখন এই যে ভয়টা, এই ভয়টা কিন্তু মানে ধরেন এটা খুব যে ডিফিকাল্ট বা খুব বেশি হার্ড তা না,
খুব ইজি সিম্পল জিনিসই, কিন্তু ওই যে ভয়টা কাজ করে একবার একজনের কাছে গিয়েছে, কথার কথা ধরেন সিআইসিতে পড়েছে বা কোনো স্পেশাল অডিটে পড়েছে, বা আমরা বিহাইন্ড দি সিন অনেক কিছু শুনি যে তাদের উপরে প্রেশার বা অনেক ধরনের ডিমান্ড বা অনেক কিছু হয়, সেই জায়গাটার কারণে দেখা যায় যে ওই যে রেগুলেটরির সাথে যে ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকাটা, বা ওই যে যিনি দিতে চায় তার যে চাওয়াটা এবং যে রেগুলেটর যেভাবে ইম্পোজ করাটা, সেই জায়গাটায় হয়তোবা অনেক সময় যে তাদের ভিতরে একটা দেনা পাওনার একটা ইস্যু দাঁড়ায় যায়। সেই জন্যই আমরা বারবার বলছি যে এখানে হিউম্যান ইন্টারভেনশন রাখা যাবে না। এবং এটা আমি কেন দিব, যেহেতু আমি এই দেশের নাগরিক, এবং এইটা অল দিস ফ্যাসিলিটিস আমি যেগুলি এনজয় করতেছি, এই ফ্যাসিলিটিসগুলি প্রোভাইড করবে বিকজ আমি ট্যাক্স দিচ্ছি। ব্যারিস্টার এম মাসুম এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অভিজ্ঞতাগুলো, আপনাদের পর্যবেক্ষণগুলো আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন, জানলেন, একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে আমরা যদি নিজেরা নিজেদের জায়গা থেকে নাগরিক দায়িত্বগুলো পালন করি, সেক্ষেত্রে রাষ্ট্র হয়তো সেটি সুন্দরভাবে পরিচালনা করা যাবে এবং আমার রাষ্ট্রীয় সুযোগ যে সুবিধাগুলো আছে সেগুলো নিশ্চিত করা যাবে। আপনাদেরকে